নীলার সেই কথার পর কিছুক্ষণের জন্য গ্রুপটা চুপ হয়ে গেল। প্রিয়া আস্তে করে বলল, আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। নীলা কিছু না বলে উঠে দাঁড়ালো, কিন্তু যাওয়ার আগে একবার দূরে তাকালো, যেখানে রনি আর রাকিব দাঁড়িয়ে কথা বলছিল। রনি তখনও আগের মতোই শান্ত, বই হাতে, যেন চারপাশের কিছুই তার চোখে পড়ছে না। নীলা নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে রনি আর রাকিব ক্লাসে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। রাকিব হালকা মজা করে বলল, তুই কি সব সময় এমন সিরিয়াস মুড হয়ে চলবি? রনি বই ঠিক করতে করতে বলল, সিরিয়াস মুডে না থাকলে লাইফে কিছুই ঠিক থাকে না। রাকিব একটু থেমে বলল, কিন্তু একটু হাসিও তো দরকার, না হলে মানুষ তোকে রোবট ভাববে। রনি একটু হাসলো, রোবট হলেও সমস্যা নেই, কাজ ঠিকঠাক করলেই হলো। রাকিব মাথা নেড়ে বলল, তোর সাথে তর্ক করা মানে সময় নষ্ট। এদিকে কলেজের করিডরে হঠাৎ কিছু সিনিয়র ছেলে একসাথে দাঁড়িয়েছিল। তাদের চোখে এক ধরনের টার্গেট খোঁজার ভাব। তাদের একজন বলল, নতুন ব্যাচ নাকি? একটু দেখে নেওয়া যাক কেমন সাহস আছে। ক্লাস শেষে রনি বাহিরে বের হতেই একজন সামনে এসে দাঁড়ালো, এই তুমি রনি? রনি শান্ত গলায় বলল, জি। সিনিয়র ছেলেটা বলল, নতুন হয়ে এত ভাব দেখাও কেন? সিনিয়রদের সম্মান করতে শেখো। রনি চোখ তুলে তাকালো, তার মুখে কোনো ভয় নেই, শুধু শান্ত একটা ভাব। আমি কাউকে অসম্মান করিনি। সিনিয়র ছেলেটা রেগে বলল, বেশি ভাব নিও না, বেয়াদব ছেলে, নয়তো তোমার কলেজ জীবন ছারখার করে দেব আমি। এই কথায় মুহূর্তে পরিবেশটা থমথমে হয়ে গেল। দূর থেকে নীলা এই দৃশ্যটা দেখছিল। সে দ্রুত এগিয়ে আসতে চাইলে তার বন্ধুরা তার হাত টেনে ধরল। প্রিয়া ফিসফিস করে বলল, যাস না, পরে সমস্যাটা আরও বড় হতে পারে। নীলার মন মানছিল না কোনোভাবেই। ঠিক তখনই রাকিব হালকা হাসি দিয়ে বলল, ভাই ঝামেলা না বাড়াই, আমরা নতুন ব্যাচ, প্রথম দিনই একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। সিনিয়র ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখিস কথাটা। তারপর তারা চলে গেল। পরিস্থিতি শান্ত হলে রাকিব বলল, তুই পারিসও বটে, একদম ঠান্ডা মাথায় কথা বললি। রনি বলল, অকারণে ঝগড়া করে লাভ নেই। দূর থেকে নীলা ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার মনে একটা অদ্ভুত চিন্তা ঘুরছে, এই ছেলেটা সত্যি কেমন? শফিক মিয়া চেয়ারে বসে একধ্যানে নিজের ছেলের কথা ভাবছে। কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করছে রনির কথা, কিন্তু কেউ জানে না রনি কোথায় আছে, কি করছে। অনেক খোঁজাখোঁজির পর জানতে পেরেছে একজন নাকি রনিকে ঢাকার বাসে উঠতে দেখে। শফিক মিয়া ডিসিশন নিয়েছে উনি ঢাকা যাবেন, ছেলেকে খুঁজে বের করবেন। নাসরিন বেগম এটাকেই নিজের প্রধান অস্ত্র বানায়। শফিক মিয়ার চোখে আরও ভালো হওয়ার জন্য তিনি আস্তে করে শফিক মিয়ার সামনে গিয়ে বলে, এই শুনছেন? নাসরিন বেগমের ডাকে শফিক মিয়া নিজের ভাবনা থেকে বের হয়ে আসেন এবং নাসরিন বেগমকে প্রশ্ন করেন, কি সমস্যা তোর? আমাকে ডাকছিস কেন? আবার কোন মতলবে এসেছিস? নাসরিন বেগম অপরাধী সুরে বলে, আমরা তো বারবার বলতেছি আমরা ভুল করেছি, মাফও চেয়েছি কতবার। এখন পাভেলও পড়াশোনা বাদ দিয়ে চাকরি করছে, আমাদের মাফ করে দিন প্লিজ। শফিক মিয়া রেগে উত্তর দিল, বেশি কথা না বলে যেটা বলতে এসেছিস সেটা বল, আর এখান থেকে তাড়াতাড়ি বিদায় হ। নাসরিন বেগম বলল, আপনি ঢাকা যাবেন রনিকে খুঁজতে? শফিক মিয়া উত্তর দিল, হ্যাঁ যাব। তো কি হয়েছে? নাসরিন বেগম বলল, আপনি এই বয়সে এই শরীর নিয়ে এত ধকল নিতে পারবেন না। বলছিলাম কি আমাদের পাভেলকে ঢাকা পাঠিয়ে দেই, ও খুঁজে নিয়ে আসবে রনিকে। শফিক মিয়া বলেন, আমার রনি ফিরে আসলে তোদের মা ছেলের কিসের লাভ? উল্টো তোদের লস হয়ে যাবে। নাসরিন বেগম চোখের পানি মুছতে মুছতে বলে, এভাবে বইলেন না, আমি আর পাভেল অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি। যদি পাভেল রনিকে খুঁজে বের করে আনতে পারে তাহলে আমরা মা ছেলে এই অনুশোচনা থেকে বের হয়ে আসতে পারবো। শফিক মিয়া বলল, আচ্ছা যা, তোদের মা ছেলেকে আমি শেষ সুযোগ দিলাম, কাল তোর ছেলেকে ঢাকা যেতে বলবি, তারপর থেকে ঠিক 15 দিনের মাথায় আমার ছেলেকে খুঁজে বের করে নিয়ে আসতে বলবি, তাহলেই তোদেরকে মাফ করে দিব। নাসরিন বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমি পাভেলকে বলছি। রাতে পাভেল বাড়িতে আসতেই নাসরিন বেগম ওকে খাবার বেড়ে দিয়ে বললেন, পাভেল, ওর মন গলানোর একটা উপায় পেয়েছি। পাভেল ভাত খেতে খেতে জিজ্ঞেস করলো, কি সেটা? নাসরিন বেগম পাভেলকে সবকিছু খুলে বলল। তা শুনে পাভেল বলল, মা তোমার কি মাথা খারাপ হয়েছে? এত কষ্ট করে ওই ছোট লোকের বাচ্চাকে বাড়ি থেকে বের করেছি, এখন আবার আমি ওকে খুঁজে আনবো? নাসরিন বেগম বলল, আরে আস্তে কথা বল, শুনে ফেলবে তো ওই বুড়ো। আমি কি তোকে সত্যি সত্যি খুঁজতে বলেছি নাকি? তোকে কিছু টাকা দিয়ে ঢাকা পাঠিয়ে দিব, তুই কয়েকদিন ঘুরে আসবি, আমি এখান দিয়ে সুযোগ মতো সম্পত্তি হাতিয়ে নিব। পাভেল প্রশ্ন করলো, তোমার মনে হয় এটাতে কাজ হবে? নাসরিন বেগম উল্টো পাভেলকে প্রশ্ন করলো, এটা ছাড়া কোনো রাস্তা খোলা আছে আমাদের কাছে? পাভেল আর কোনো উত্তর খুঁজে পেল না, নিজের মায়ের কথাই মেনে নিল। প্রতিদিনের মতো রাকিব আর রনি কলেজে চলে এসেছে। কলেজে পৌঁছে রাকিবের চোখ নীলাকে খুঁজতে লাগলো।
রনি সেটা দেখে বলল, কাউকে খুঁজছিস? রাকিব একটু অপ্রস্তুত হয়ে বলল, না তো। রনি হেসে জবাব দেয়, তুই জানিস মিথ্যা বললে তোর কান লাল হয়ে যায়। রাকিব লজ্জায় রনিকে ধমক দিয়ে বলল, চুপ। রনি হালকা হেসে ক্লাসরুমের দিকে হাঁটতে লাগলো। ক্লাসে ঢুকতেই নীলা হাত নেড়ে বলল, এই দিকে বসো। রাকিব সাথে সাথে গিয়ে বসে পড়ল। রনি একটু দ্বিধায় পড়ে গেল। নীলা বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখানে জায়গা আছে। রনি শান্ত গলায় বলল, না, আমি পেছনে বসবো। নীলা ভ্রু কুঁচকে বলল, আপনি সব সময় এত দূরে দূরে থাকেন কেন? প্রশ্নটা শুনে রনি থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, অভ্যাস। নীলা কিছু বলতে গিয়েও থেমে গেল। রনির এমন প্রত্যাখ্যানে নীলার বুক ভারী হয়ে আসলো। ক্লাস শেষে ক্যান্টিনে বসেছিল সবাই। রাকিব, নীলা আর বাকিরা গল্প করছে। রনি একপাশে বসে নোট দেখছিল। তিথি এবার আস্তে করে নীলাকে বলল, আমি ওই দিন যা বলেছিলাম তার জন্য সরি। নীলা মাথা নেড়ে বলল, ঠিক আছে। তিথি একটু ইতস্তত করে বলল, অ্যাকচুয়ালি রনি ছেলেটাকে বোঝা কঠিন। এবার নীলা হালকা হেসে বলল, তাতে কি হয়েছে? সবাই তো একরকম হয় না। দূর থেকে রনি কথাগুলো শুনে ফেললেও কিছু বলল না, শুধু নোট বন্ধ করে উঠে দাঁড়ালো আর বলল, আমি লাইব্রেরিতে যাচ্ছি। রাকিব বলল, আরে একটু বস না। রনি বলল, কাজ আছে। রনি চলে যেতেই নীলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রিয়া ফিসফিস করে বলল, এবার তো নিশ্চিত। নীলা বিরক্ত হয়ে বলল, কি নিশ্চিত? প্রিয়া বলল, তুই ওকে নিয়ে বেশি ভাবিস। নীলা এবার কিছু বলল না, কারণ এবার ও নিজেও বুঝতে পেরেছে রনিকে নিয়ে ও সত্যি একটু বেশি ভাবে। বিকেলে বাসায় ফিরে রনি দেখে আমেনা বেগম রান্নাঘরে একা একা কাজ করছেন। সে আবারও বলল, আন্টি, আমি সাহায্য করি? আমেনা বেগম তাকিয়ে বললেন, তুমি একবার কথা বললে বোঝো না? রনি একটু হেসে বলল, না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, এই সবজিগুলো কেটে দাও। রনির মুখে সাথে সাথে হাসি ফুটে উঠল। রনি বলল, আচ্ছা। দূর থেকে রাকিব দৃশ্যটা দেখে মাথা নেড়ে বলল, এই ছেলে আস্তে আস্তে পুরো বাড়ির ফেভারিট হয়ে যাচ্ছে। আফরিন পাশে দাঁড়িয়ে বলল, আগেই হয়ে গিয়েছে। রাকিব বলল, তুই কিভাবে বুঝলি? আফরিন বলল, কারণ মা আমার আর তোমার উপর যতটা চিৎকার করে রনি ভাইয়ার সাথে ততটা মিষ্টি গলায় কথা বলে। এটা শুনে রাকিব ভেসে উঠল। মিরসরাইয়ের আকাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি, হালকা কুয়াশা। দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। পাভেল ছোট একটা ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রাগ, লোভ আর একটুখানি ভয়। পেছন থেকে নাসরিন বেগম ফিসফিস করে বললেন, সব মনে আছে তো? পাভেল ঠোঁট বাঁকিয়ে বলল, হুম। ঢাকা গিয়ে একটু ঘুরে আসব, আর তুমি এখানে নাটক চালাবে। নাসরিন বেগম চোখ কুঁচকে বললেন, চুপ, কেউ শুনে ফেললে সব শেষ। তারপর পাভেলের হাতে কিছু টাকা গুঁজে দেয়, যেটা সে শফিক মিয়ার কাছ থেকে রনিকে খোঁজার জন্য লাগবে বলে নিয়েছে, আর বললেন, সাবধানে থাকবি, আর সুযোগ পেলেই খবর দিবি। পাভেল কিছু না বলে বেরিয়ে গেল। ঢাকার ব্যস্ত রাস্তা, চারপাশে গাড়ির হর্ন, মানুষের ভিড়, আর ধুলোর গন্ধে পড়া এক অচেনা শহর। পাভেল একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বিরক্তি কণ্ঠে বলল, ধুর, এই শহরে মানুষ থাকে নাকি? সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানের সামনে বসে পড়ল। চা নিতে না নিতেই পাশের টেবিলে থেকে কয়েকজন ছেলের হাসাহাসির শব্দ ভেসে এলো। এই নতুন মনে হচ্ছে? একজন চোখ ছোট করে পাভেলের দিকে তাকিয়ে বলল। পাভেল প্রথমে পাত্তা দিল না, কিন্তু ছেলেগুলো উঠে এসে তার সামনে দাঁড়ালো। একজন একটু রুক্ষ গলায় বলল, এই কোন জায়গা থেকে এসেছিস? পাভেলও কম না, সরাসরি তাকিয়ে বলল, তোমার জানার দরকার আছে? এক মুহূর্তে পরিবেশটা টানটান হয়ে গেল। তারপর হঠাৎই আরেকজন হেসে উঠল। ওই থাম, ছেলেটার সাহস আছে তো। সে হাত বাড়িয়ে বলল, আমি রাসেল, ওরা আমার গ্রুপ, তুই ভয় পাস না, আমরা এমনি মজা করতেছিলাম। পাভেল একটু শান্ত হয়ে বলল, আমার নাম পাভেল। রাসেল পাশে বসে সিগারেট ধরিয়ে বলল, ঢাকায় নতুন তাই না? থাকার জায়গা আছে? পাভেল মাথা নাড়িয়ে না বলল। রাসেল হালকা হেসে বলল, হোটেলে থাকতে গেলে টাকা শেষ হয়ে যাবে, আমাদের সাথে থাকলে সমস্যা নেই। পাভেল চোখ শুরু করে জিজ্ঞেস করলো, এর বদলে কি করতে হবে? রাসেল একটু ঝুঁকে এসে বলল, ছোটখাটো কাজ, মাঝে মাঝে একটু ভয় দেখানো, একটু কালেকশন, বুঝেছিস তো? পাভেলের চোখে হঠাৎ একরকম ঝিলিক দেখা গেল। সে মনে মনে ভাবল, এই শহরে টিকে থাকতে গেলে শক্ত লোকের সাথে থাকাই ভালো, আর যতদিন এখানে আছে একটু কামাইও হবে। সে হালকা হাসলো আর বলল, আচ্ছা ঠিক আছে, আমি আছি। রাসেল হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু দ্য টিম। পাভেলও হাত মিলালো। তার মুখে তখন ধীরে ধীরে এক শয়তানি হাসি ফুটে উঠেছে। রনি আর রাকিব কলেজ গেটে ঢুকতেই দেখতে পেল কিছু সিনিয়র দাঁড়িয়ে আছে। আগের দিনের সেই ছেলেটাও আছে। রনি আর রাকিব ঢুকতেই তাদের একজন ডাক দিল, এই রনি। রাকিব থেমে গেল আর বিড়বিড় করে বলল, আবারও শুরু হলো।
রনি শান্ত গলায় বলল, চল দেখি কি চায়। তারা এগিয়ে যেতেই সিনিয়র ছেলেটা বলল, কালকে তো অনেক স্মার্ট কথা বলেছিলি, আজকে দেখি সাহস কতটা। রাকিব বলল, ভাই আবার? সিনিয়র চেঁচিয়ে উঠে বলল, চুপ, তোমাকে কিছু বলছি না, ওকে বলতেছি। চারপাশে ভিড় জমতে শুরু করেছে। দূর থেকে নীলা আর তার বন্ধুরাও এগিয়ে আসছে। সিনিয়র বলল, একটা কাজ করবি, পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে বলবি তুই সিনিয়রদের সম্মান করতে জানিস না। রনি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আস্তে করে বলল, মিথ্যা কথা আমি বলি না। পরিস্থিতি হঠাৎ টানটান হয়ে গেল। ছেলেটা বলল, মানে? রনি বলল, মানে আমি কাউকে অসম্মান করিনি, তাই মিথ্যা কথা বলবো না। এই কথায় সিনিয়র ছেলেটা রেগে গিয়ে রনির কলার চেপে ধরল। চারপাশে সবাই চমকে উঠল। ছেলেটা বলল, তোর এত সাহস? ঠিক তখনই কেউ বলল, ছাড়ুন ওকে। সবাই ঘুরে তাকিয়ে দেখলো নীলা দাঁড়িয়ে আছে সামনে। রাগান্বিত অবস্থায় চেঁচিয়ে বলল, আপনারা সিনিয়র বলে যা খুশি তাই করবেন? এটা কলেজ, আপনার ব্যক্তিগত জায়গা না। সিনিয়র একটু থমকে গেল, তারপর বলল, তুমি কে? নীলা আগের মতোই রাগী ভাব বজায় রেখে বলল, আমি কে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনারা ভুল করছেন। চারপাশে ফিসফিস শুরু হয়ে গেছে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে আরেকজন সিনিয়র এগিয়ে এসে বলল, এখানে থেকে চল, বেশি ঝামেলা হয়ে যেতে পারে। ওরা রনিকে ছেড়ে দিয়ে চলে গেল। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাকিব বলল, আজকে তো সিনেমা হয়ে গেল, আমি তো নীলার উপর পুরোই ফিদা। কিন্তু রনি কিছু বলল না, সে শুধু নীলার দিকে তাকিয়ে রইল। নীলাও তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা। তারপর নীলা ধীরে ধীরে বলল, আপনি সব সময় একা একা সব ঝামেলা সামলাতে যান কেন? রনি হালকা হেসে বলল, আমি এসবে অভ্যস্ত। নীলা এবার একটু রেগে বলল, সব কিছুতে অভ্যস্ত হওয়া ভালো না, কিছু জিনিস ভাগ করে নিতে হয়। নীলার কথাটা শুনে রনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, সবাই সব কিছু শেয়ার করতে পারে না। নীলা এক পা এগিয়ে এসে বলল, কিন্তু চেষ্টা তো করা যায়। রনি এবার সরাসরি নীলার চোখের দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো একটু দ্বিধা, একটু ক্লান্তি ফুটে উঠল। রনি বলল, সব চেষ্টা সফল হয় না। এই কথাটা শুনে নীলা থেমে গেল। তার মনে হলো এই ছেলেটার ভেতরে অনেক কিছু লুকানো আছে। রাকিব পাশে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল, এই তোমরা দুজন দার্শনিক হয়ে গেছো নাকি? ক্লাসে যাবা নাকি এখানেই গল্প শেষ? পরিস্থিতি হালকা হয়ে গেলে নীলা একটু হেসে বলল, চলো ক্লাসে যাই। রনি কিছু না বলে সামনে হাঁটতে শুরু করলো। ক্লাস শেষে রনি সরাসরি লাইব্রেরিতে চলে আসে। চুপচাপ একটা কোনায় বসে বই খোলে। কিন্তু আজকে মন পড়ায় বসছে না। মনে বারবার ঘুরছে নীলার কথা। কিছু জিনিস ভাগ করে নিতে হয়। ঠিক তখনই কেউ বলল, আমি বসতে পারি? রনি তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। সে একটু অবাক হলেও মাথা নাড়ল। নীলা বসে বলল, আপনি সব সময় পালিয়ে যান কেন? রনি বইয়ের দিকে তাকিয়ে বলল, আমি পালাই না, আমি ঝামেলা এড়িয়ে চলি। নীলা হালকা হেসে বলল, একই কথা, শুধু বলার ধরন আলাদা। আচ্ছা, আমরা দুইজন তো বন্ধু হতে পারি, তাই না? কোথায় থেকে রাকিব এসে বলল, আমি কি দোষ করলাম? আমাকে কেন বন্ধুত্বের লিস্ট থেকে বের করে দেওয়া হলো? লাইব্রেরির ভেতরটা হঠাৎ করে একটু হালকা হয়ে উঠল। রাকিবের কথায় নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রনি চুপচাপ তাদের দুজনের দিকে তাকিয়ে রইল। রাকিব আবার বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই নিজের নাম লিস্টে ঢুকিয়ে নিলাম। এখন বলো, আমরা তিনজন বন্ধু, ঠিক আছে? নীলা এবার হেসে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, আমরা তিনজনই। সবাই একটু হেসে নিলেও রনির মুখে আগের মতোই হালকা শান্ত ভাব, তবে আজকে তার চোখে অন্যরকম কিছু। নীলা বলল, আচ্ছা তাহলে আজকে থেকে এখানে কেউ আমরা একা একা কিছু সামলাবো না। রনি একটু থেমে বলল, দেখা যাবে। রাকিব সাথে সাথে বলে উঠল, এই দেখা যাবে মানে? সরাসরি বল হ্যাঁ। রনি এবার হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এই কথাটুকু শুনে নীলার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কলেজ থেকে বের হয়ে তিনজন একসাথে গেট দিয়ে বের হলো। চারপাশের ভিড়, রিকশার শব্দ, হকারদের ডাক, সব মিলিয়ে ব্যস্ত পরিবেশ। হাঁটতে হাঁটতে রাকিব বলল, আজকে কিন্তু একটা ট্রিট হওয়া উচিত। নীলা অবাক হয়ে বলল, কিসের ট্রিট? রাকিব চোখ টিপে বলল, বারে, আজকে নতুন বন্ধুত্ব হলো, এটার ট্রিট কে দিবে? নীলা হেসে বলল, তাহলে তুই দে। রাকিব নাটকীয় ভঙ্গিতে বলল, না, আমি তো পুরনো বন্ধু, নতুন যারা তারাই দেবে। দুজনেই রনির দিকে তাকালো। রনি একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি? রাকিব বলল, হ্যাঁ তুই, আজকের হিরো তুই। সিনিয়রদের সামনে দাঁড়িয়ে ডায়লগ মারা, আবার নতুন বন্ধুত্ব, সব মিলিয়ে ট্রিট তো তোরই প্রাপ্য। রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে চল। রনি মুখে ঠিক আছে বললেও মনে মনে ভাবতে থাকে তার কাছে তো অল্প কিছু টাকা আছে, সেগুলো দিয়ে কি সবার বিল দেওয়া যাবে? নীলা অবাক হয়ে বলল, সত্যি? রনি হালকা মাথা নাড়ালো। তিনজন একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে বসলো। হালকা আলোয় হোটেলটা অনেক সুন্দর লাগছে, হালকা আলোয় রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগছে।
টেবিলে বিভিন্ন আইটেমের খাবার। রাকিব খেতে খেতে বলল, এই প্রথম দেখলাম রনি নিজের ইচ্ছায় কোথাও বসে আড্ডা দিচ্ছে। আজকে তো একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। রনি হেসে বলল, অত নাটক করার দরকার নেই। নীলা চুপচাপ দুজনের কথোপকথন দেখছিল। হঠাৎ সে বলল, আপনার পরিবার মানে আপনি কি সবসময় এমনই ছিলেন? প্রশ্নটা শুনে রনি থেমে গেল। হাতের গ্লাসটা টেবিলের উপর ধীরে নামিয়ে রাখল। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে বলল, সবাই একরকম থাকে না সবসময়। কিছু ঘটনা মানুষকে বদলে দেয়। নীলা আস্তে করে বলল, খুব খারাপ কিছু হয়েছিল কি? রনি সরাসরি উত্তর দিল না, শুধু বলল, পুরনো কথা, এগুলা মনে না রাখাই ভালো। পরিবেশটা আবার একটু ভারী হয়ে গেল। রাকিব দ্রুত বিষয়টা ঘুরিয়ে দিল, আচ্ছা আচ্ছা, এত সিরিয়াস কেন? তোরা কি খাবি না? সবকিছু তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই আবার খেতে শুরু করলো। বিল দেওয়ার সময় রনি দেখতে পায় তার পকেটে যা টাকা আছে তা দিয়ে বিল পরিশোধ করতে পারবে না। কি করবে বুঝতে পারছিল না। তখনই রাকিব নীলার আড়ালে রনির হাতে কিছু টাকা গুজে দেয়। রনি রাকিবের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই পরিবার ওকে আর কত ঋণী করবে। অন্যদিকে ঢাকার এক অন্ধকার গলি। রাসেল আর তার দলের সাথে দাঁড়িয়ে আছে পাভেল। তার হাতে একটা ছোট লাঠি, মুখে আগের সেই শয়তানি হাসি। রাসেল বলল, আজকে একটা ছোট কাজ আছে, ভয় পাবি না তো? পাভেল ঠোঁট বাঁকিয়ে বলল, আমি ভয় পাই না। রাসেল সামনে ইশারা করে বলল, ওই দোকানটা দেখছিস, একটু বোঝাতে হবে, টাকা ঠিক মতো দেয় না। পাভেলের চোখে লোভ ঝিলিক দিল। সে আস্তে করে বলল, চলো দেখি। গলিটার ভেতর ঢুকতেই চারপাশ যেন আরো অন্ধকার হয়ে গেল। ভাঙ্গা রাস্তা থেকে একটু দূরে আধভাঙ্গা দোকান, লোহার শাটার আধখোলা। রাসেল সামনে এগিয়ে গিয়ে থামলো। দোকান দেখিয়ে বলল, এইটাই। পাভেল চোখ সরু করে তাকালো। দোকানের ভেতর একজন মাঝবয়সী লোক হিসাব লিখছিল। রাসেল হঠাৎ জোরে শাটারে লাথি মারল। লোকটা চমকে উঠে বলল, কে ওখানে? রাসেল ঢুকে গিয়ে গম্ভীর গলায় বলল, আমাকে চিনতে পারছিস না? লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমি তো গত সপ্তাহে টাকা দিয়েছি। রাসেল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওটা পুরান হিসাব, নতুন সপ্তাহ নতুন টাকা। লোকটা অসহায়ের মতো বলল, ভাই, এইবার একটু মাফ করেন, দোকানটা ভালো যাচ্ছে না। এই সময় রাসেল পেছনে তাকিয়ে বলল, পাভেল, একটু বুঝিয়ে দে তো। পাভেল ধীরে ধীরে এগিয়ে গেল। লোকটা হাতজোড় করে বলল, ভাই, মারবেন না, আমি কালকেই দিয়ে দিব। পাভেল কিছু না বলে দোকানের সামনে রাখা কাচের জারটা তুলে মাটিতে আছড়ে ফেলল। ঝনঝন করে কাচ ভেঙে ছড়িয়ে পড়ল। লোকটা চিৎকার করে উঠে বলল, না ভাই। পাভেল এবার ঠান্ডা গলায় বলল, কালকে না, আজকেই লাগবে। রাসেল পাশে দাঁড়িয়ে মুচকি হাসল। এই তো, আস্তে আস্তে মানুষ হচ্ছে। লোকটা কাঁপতে কাঁপতে ড্রয়ার খুলে কিছু টাকা বের করলো। রাসেল টাকা গুনে নিয়ে বলল, এইবার ঠিক আছে, কিন্তু মনে রাখিস আমরা যেন আবার মনে করাইতে না আসি। ওরা বের হয়ে আসতেই গলির বাতাসটা আরো ভারী লাগছিল। বাহিরে এসে রাসেল পাভেলের কাঁধে চাপড় দিল, তুই তো ভালোই পারিস। পাভেলের মুখে হাসি ফুটে উঠল।